হ্যালো স্টুডেন্টস, তো এখন রাত 12:45 আমি ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। ভিডিও শ্যুট করার টাইম বললে গুড নাইট বলা উচিত, যদিও গুড নাইট সবাই বলে কোনো কিছু হয়ে যাওয়ার পরে। তো চলো, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তো সকাল হয়ে গেছে, চলো বলছি গুড মর্নিং। প্রজেক্টাইল মোশন, আমাদের গতিবিদ্যা বা কাইনেমেটিক্সের যে আমরা যে নেক্সট যে পার্ট করছি সেটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, দেখো আমরা আগের দিন তোমাদের কি করিয়েছি, আমরা টোটালি মোশন আন্ডার গ্র্যাভিটি এবং তার মধ্যে আমরা করেছি 1D বা এক ডাইমেনশনাল বা একক ডাইমেনশনালের যে মোশনগুলো আছে সেগুলো তোমাদের করিয়েছি। তোমরা জেনেছো যে এক্স থেকে হোয়াট হ্যাপেন্স, ও রিয়েলি সরি, জাস্ট এ মিনিট। তোমরা কি জেনেছো যে যখন কেউ এক্স থেকে ওয়াইতে যায়, এক্স থেকে এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যায় এবং সেটা যদি একটা নির্দিষ্ট দিকে হয় তখন তাকে আমরা সরণ বলি। তোমরা এটাও জেনেছো যে যখন কোনো বস্তুকে ওপর দিকে ছোঁড়া হয় তখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার বেগ 0 হয়ে যায়। ঠিক আছে, এবং যদি বস্তুটাকে ইউ বেগে ছোঁড়া হয় তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার বেগ কী হয়ে যায়, 0 হয়ে যায়। তোমরা এগুলো সব জেনেছো, তাই না? আমি আগের দিন তোমাদের করিয়েছি এবং ত্বরণের অনেক ফর্মুলাও আমি তোমাদের করিয়েছি। আগের দিনও আমি তোমাদের ত্বরণের ওপর, বলের ওপর আমি অঙ্ক করিয়েছিলাম। ঠিক আছে, ফোর্সের ওপর অঙ্ক করিয়েছি। তো এই যে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের করিয়েছি, প্রত্যেকটা কনসেপ্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, কারণ এটা একটু নেক্সট লেভেলের পার্ট। ঠিক আছে, কিন্তু ইজি এমনটা নয় যে নেক্সট লেভেল মানে লেভেল চেঞ্জ হলে যে ব্যাপারটা কঠিন হয়ে যায়, এমনটা কিন্তু নয়। এটা প্রথম মাথায় রাখবে। তো চলো করে নেওয়া যাক। দেখো, প্রজেক্টাইল মোশন বলতে তোমরা জানো যে তোমরা ছোটোবেলায় বল ক্যাচ ক্যাচ খেলতে, ইয়েস অর নো বলো, সবাই খেলেছে, আমিও খেলেছি। ঠিক আছে, বল ক্যাচ ক্যাচ খেলতে কী করতে, একজন বল ছুটতো আরেকজন সেটা ধরতো। ইভেন ক্রিকেট তো সবাই খেলেছো। ঠিক আছে, তো তখন কি হয়, একটা বলকে ধরো এই আছে বলটা, বলকে তুমি ছুঁড়লে বলটা এখানে এসে পড়লো। ঠিক আছে, আবার মাটিতে পড়লো। এই তো হয়, এই হচ্ছে আমার গ্রাউন্ড, এই হচ্ছে আমার গ্রাউন্ড, এই হচ্ছে আমার বল। বলটা কী হয়, সোজা মাটিতে এসে পড়ে, আবার ছোঁড়ার পরে মাটিতে এসে পড়ে। তাহলে বলটা কখনো কখনো এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপরেই তো মাটিতে পড়েছে। ইয়েস অর নো বলো, এইটাই তো ফিগারটা হয়, তাই না? এই যে গতিটা, বলের যে গতি, সেটা হচ্ছে সবথেকে বলা হয় সিম্পল প্রজেক্টাইল ফ্রেম। এই যে বলের যে গতি, ছোটোবেলায় তোমরা যে বল বল খেলতে, ক্যাচ ক্যাচ খেলতে, এই বলের যে গতি, এই বলের গতিটাকে বলা হয় কি, সিম্পল প্রজেক্টাইল ফ্রেম। মানে এটা হচ্ছে সবথেকে সরলতম প্রজেক্টাইল মোশনের উদাহরণ। প্রজেক্টাইল মোশনকে বাংলায় কি বলা হয়, প্রজেক্টাইল মোশনকে বাংলায় বলা হয় নিক্ষেপ বেগ। অনেক বইতে অর্ধবৃত্তাকার বেগ বলে লেখা থাকে, কারণ এই যে পথটা দেখতে পাচ্ছ অর্ধবৃত্তাকার হয়ে যায়। ঠিক আছে, অর্ধচন্দ্র বা অর্ধেক বৃত্তাকার মতো হয়ে যায়। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজেক্টাইল মোশন, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল 2D মোশনের। 2D মোশন। এখন 2D মোশন কাকে বলা হয় এটা একটু জানতে হবে তোমাদের। 2D মোশন হচ্ছে যখন কোনো পার্টিকেল, মানে কোনো বস্তু বলতে পারো এখানে, সেটা যখন এক্স অ্যাক্সিস ধরে চলছে, আবার যখন সেটা ওয়াই অ্যাক্সিস ধরে একই সাথে চলছে। ঠিক আছে, যখন সেটা এক্স অ্যাক্সিস ধরেও চলছে, আবার যখন সেটা ওয়াই অ্যাক্সিস ধরেও চলছে, তখন তাকে বলা হয় 2D মোশন। এর আগে আমরা যা করেছি তখন হয় সেটা সামনের দিকে এগোচ্ছিল, নতুবা সেটা ওপর দিকে যাচ্ছিল, একই সাথে সামনের দিকে এবং ওপর দিকে যাচ্ছিল না। পয়েন্ট টু বি নোটেড। কোনো পাথরকে তুমি একটা 3তলা বাড়ি থেকে নিচে ফেললে, তাহলে পাথরটা কী হলো, সোজা ওপর থেকে নিচে এলো। তার মানে ওয়াই অ্যাক্সিস ধরে নিচে নামছে। তোমরা জানো যে আমরা যখন গ্রাফ করি ছোটোবেলায়, যখন 9-10 থাকি, তোমরা জানো যে এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়। এই ওপর বা নিচে আপ ডাউনে ওয়াই অ্যাক্সিস, আর ডানে বা বামে গেলে সেটাকে কী হয়, এক্স অ্যাক্সিস বলা হয়। ঠিক আছে, এগুলো তোমরা সব জানো, তাই না? এগুলো ছোটো ছোটো জিনিস, এগুলো জানার দরকার। ওকে, এই যে ব্যাপারটা আমি তোমাদের এখানে বলছি, এই ব্যাপারটা আমরা কী দেখতে পাচ্ছি, একই সাথে এক্স এবং একই সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর ও এগোচ্ছে। কীভাবে আমরা একই সাথে এক্স আর একই সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর বলছি, ধরো সাপোজ দেখতে পাচ্ছ, আমরা যদি পজিশনের নাম দিই, এটা ধরো না আমার এ পজিশন, এটা ধরো না আমার বি পজিশন, এটা ধরো সি পজিশন, এটা ধরো ডি পজিশন, আর এটা ধরো না ফাইনালি ই পজিশনে গিয়ে বলটা থেমে গেছে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে হাইট কি, আমার এই পজিশনে আমার হাইট কি 0, এ পজিশনে আমার হাইট কি 0, বি পজিশনে দেখো একটা হাইট তৈরি হয়েছে, আমরা ধরে নিচ্ছি হাইট 1। যখন বি পজিশনে গেছে, যেটায় উচ্চতাতেও বেরোচ্ছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ও এখানে ছিল, এখান থেকে দেখো ও ভূমির ওপরেও খানিকটা এগিয়েছে। আবারও এইখানে যখন গেছে তখন দেখো ওর হাইটেও খানিকটা বেড়েছে, তাই না? ও হাইটও 0 ছিল,
কিন্তু এদিকেও দেখো খানিকটা বেড়েছে, এটা 1 যদি বলি x1, এটা দেখো x2 হয়ে যাচ্ছে। আবার এই পজিশনে যখন গেছে তখন দেখো ওর হাইট একটু কমে গেছে, ঠিক আছে, এখানে হাইট, এটা হাইট 2, এটা হাইট 3, হাইট কমে গেছে, কিন্তু ওইখানে দেখো x3 পজিশনেও গেছে। এবং শেষমেশ ও কী করছে, ওর লাস্ট পজিশন যেটা কিনা x4 বা বলতে পারি আমরা পজিশন, সেই পজিশনেও চলে এসছে, ঠিক আছে। অর্থাৎ এই গতির মাধ্যমে কি হয়, ও ওপর দিকেও যেমন বাড়ে তেমন ভূমি বরাবরও কিন্তু এগোয়, ঠিক আছে। নইলে বলটা এই পজিশন থেকে এই পজিশনে আসবে কী করে? ডেফিনেটলি ও খানিকটা ওপরে উঠবে, তারপর ও হরিজন্টালি কিছুটা জায়গা পেরোবে, মানে আনুভূমিকভাবেও খানিকটা পেরোবে, মানে কি এখানে লম্বভাবেও ও কিছুটা ওপরে উঠবে এবং আনুভূমিকভাবেও ও কিছুটা কী যাবে, পথ অতিক্রম করবে। অর্থাৎ ও এক্সিস বরাবরও যাচ্ছে, এই যে এক্স লিখেছি, এবং ও ওয়াই বরাবরও কিন্তু যাবে। এবার যেহেতু এই দুটো পথেই ও যায়, এই জন্য এই গতিটাকে বলা হয় 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন। এক্স আর ওয়াই দুটোতেই ও কী করছে, যাচ্ছে। পরিষ্কার হয়েছে? আশা করি বুঝতে পারছি, ইজি, একদম টাফ কিছু না, ঠিক আছে, এগুলো একদম টাফ কিছু না, ওই জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি। আর এটা একটু 11কে টাচ করে, ঠিক 11 ফিজিক্সকে টাচ করে, যদিও এনসিইআরটি ক্লাস 9-এ একদম সরলতম পার্টটা আছে, আমি দেখলাম, ওই জন্য আমি তোমাদের করাচ্ছি, নাহলে এটা বাদই দিতাম, ঠিক আছে। যেহেতু এনসিইআরটি টাচ করে গেছে, সামান্য ছোটো ছোটো জিনিস টাচ করেছে, সেহেতু আমি তোমাদের প্রজেক্টাইল মোশনে অনেক প্রকারের ধরন হয়, এটা হচ্ছে আমাদের সিম্পলেস্ট প্রজেক্টাইল ফ্রেম বা সিম্পলেস্ট নিক্ষেপ বেগের ব্যাপারটা আমি তোমাদের করাচ্ছি, সবথেকে সরলতম বেগ যেটা, সেটাই তোমাদের করাবো, ঠিক আছে, কারণ এটাই এনসেটতে আছে, এইটুকুই আছে, এইটুকুই করাবো। এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যখন 2 টাইপের বেগ উৎপন্ন হচ্ছে, তার মানে 2 টাইপের বেগের ভ্যালু কিন্তু 2 প্রকারের হয়, এটা হচ্ছে বেসিক জিনিস তোমাদের মনে রাখতে হবে। ধরো একটা বস্তুকে, এটা এই যে বল, এই যে বস্তুটা, এই বস্তুটাকে সাপোজ ধরো ওয়াই বেগ বরাবর ছোঁড়া হচ্ছে, ওয়াই বেগ দিয়ে ছোঁড়া হচ্ছে বস্তুটাকে। নির্ঘাত তুমি একটা বলকে ছুঁড়বে, তোমার বন্ধুকে দেবে, তার মানে তুমি তো কিছু না কিছু বেগ নিয়ে দেবে, কিছু না কিছু বল তোর উপর প্রয়োগ করবে, ফলে ও তো কিছু না কিছু বেগ তো পাবে। ইয়েস অর নো বলো। তুমি একটা বন্ধুকে, যে পাঁচিলের এ পাশে দাঁড়িয়ে আছে আর তুমি পাঁচিলের ওই পাশে দাঁড়িয়ে আছো, তুমি যদি পাঁচিলটা টপকে বলটা তোমার ওর হাতে দিতে হয়, তার মানে ডেফিনেটলি তুমি কিছু বেগ তো নেবে, তুমি দেখবে তোমার হাতটাকে পিছনে করতে হচ্ছে এবং তুমি বলটাকে ছুটছো। ইয়েস অর নো বলো, তাই না? বুঝতে পারছো আশা করি? তো আমরা ধরে নিচ্ছি সেই বেগটা হচ্ছে আমার ইউ, তার মানে ও যখন এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তার মানে ওর বেগ হয়ে যাচ্ছে ইউ এক্স, যেটা এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে এই দিকে। আর যখন ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওপর দিকে উঠছে, তখন ওর বেগ আমরা ধরে নিচ্ছি ওয়াই ইউ বা ইউ ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে ওপর দিকের বেগ, এটা হচ্ছে ওর আনুভূমিক বেগ। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, তোমাদের মনে রাখতে হবে যে যখন এই যে বলটা, এই যখন শুধু দেখো একটা জিনিস বলি, এইখানে তোমাদের কী করতে হবে, দুটো গতিকে আলাদা আলাদা করে দেখতে শিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এইটা। দুটো গতিকে তোমরা কী করো, আলাদা আলাদা করে দেখো, ঠিক আছে, দুটো গতিকে আলাদা করো। তো আমি প্রথমে তোমাদের এক্সটা বলছি, কারণ এক্সটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এই বরাবর যখন কোনো জিনিস যাচ্ছে, এটা তোমরা অনেকবার পড়েছো, এটা নর্মাল তোমাদের কাছে, তাই তো? এই বরাবর যখন যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছি এর ওপর কোনো অ্যাক্সলারেশন কাজ করছে না, মানে এই বরাবর যখন যাচ্ছে তখন ত্বরণ এখানে শূন্য হয়। তো আমি তোমাদের গ্রাফ করিয়েছি, তোমরা জানো, গ্রাফে আমি তোমাদের বলেছিলাম ত্বরণ যদি শূন্য হয় তাহলে বেগ কনস্ট্যান্ট থাকে। বেগ কী থাকে? কনস্ট্যান্ট থাকে। তো ধরে নাও এই ইউ বেগ আনুভূমিকভাবে ছিল 5, সাপোজ তুমি ধরে নাও যে এই ইউ বেগটা, আমি এখন কিন্তু লম্ব বেগের কথা বলছি, লম্ব বেগটাকে বাদই দাও, তুমি জাস্ট মাটি বরাবর যে বেগটা যাচ্ছে, এই যে এ থেকে ইতে গেছে, এই যে লাল দাগটা দিয়েছি, এই বরাবর বেগটার কথা চিন্তা করো, ঠিক আছে। আমি দুটো বেগকে আলাদা আলাদা করে তোমাদের করাচ্ছি, পরে আমি জয়েন করাবো। ধরো ওর বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডে 5 মিটার এই বেগে বলটাকে ছোঁড়া হয়েছে, ঠিক আছে। তাহলে বলটা এগোচ্ছে, ওপর দিক দিয়ে কথা ভেবো না, তুমি এখন জাস্ট এই লাল কালারটার দিকে তাকাও, লাল কালি থেকে ধরে নাও ও গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে, ঠিক আছে, এই এ থেকে ই পজিশনে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে ওকে। এবার এখানে যেহেতু কোনো ত্বরণ কাজ করছে না, তার মানে এই এ পজিশানে ওর বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল, মানে ই পজিশনেও কিন্তু ওর বেগ 5 মিটার পার সেকেন্ড থাকবে, পয়েন্ট টু বি নোটেড। যখন ও মাটির ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে তখনকার কথা বলছি, যেহেতু ত্বরণ শূন্য, ত্বরণ কাকে বলা হয়? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ তো জিরো, কারণ কোনো ত্বরণই লাগছে না। আমরা ধরে নিচ্ছি, দেখো হ্যাঁ ডেফিনেটলি এখানে যদি ও মাটি বরাবর যায় তাহলে একটা ঘর্ষণ বল কাজ করে, ঠিক আছে। মাটি বরাবর গেলে কি একটা ঘর্ষণ বল কাজ করে। ছোটোবেলা আমরা খেলতাম না, একটা সেই গাড়ি থাকতো, গাড়িটাকে টেনে দিলে, ছেড়ে দিলে ওটা আবার সামনের দিকে এগিয়ে যেত, মনে করে দেখো এরকম গাড়ি অনেকে খেলেছো। তো ওটা কিন্তু সারাদিন অনন্তকাল ধরে ওটা সামনের দিকে এগোতো না, ওটা কিন্তু একটা সময় যাওয়ার পর থেমে যেত। কেন থেমে যেত? কারণ মাটির সঙ্গে ওর যে টায়ার, প্লাস্টিকের যে টায়ার থাকতো, তার ঘর্ষণ বল কাজ করছে তাই। কিন্তু এখানে আমরা ইমাজিন করছি যে ও মাটির ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু আদপে তো ও গেছে কোথা দিয়ে? আদপে কিন্তু ও গেছে ওপর দিয়ে।
ঠিক আছে, আদপে কিন্তু কোথা দিয়ে গেছে, ওপর দিয়ে গেছে। আমরা ইমাজিন করছি ও এ বিন্দু থেকে ও বি সি ডি ই পর্যন্ত গেছে গড়িয়ে গড়িয়ে। তো যদিও গড়িয়ে গড়িয়ে যায়, আমরা ইমাজিন করছি যে গড়িয়ে গড়িয়ে গেছে এবং ত্বরণ শূন্য, কারণ ঘর্ষণ বল কাজ করছে না, এখানে মন্দিত হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তো ও মাটির ওপর দিয়ে যাচ্ছে না, ও তো উড়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে, আকাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কল্পনা করছি যে ও মাটির ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যদি এরমভাবে যায় তাহলে ওর ত্বরণ কী হবে, জিরো হবে প্রকৃতপক্ষে। ত্বরণ জিরো মানে ও যে বেগ নিয়ে স্টার্ট করেছিল সেম বেগে এখানে গিয়ে পৌঁছবে, কারণ ত্বরণ যদি জিরো হয় তার মানে ইউ কী হবে, ইউ কনস্ট্যান্ট থাকবে, যে প্রাথমিক বেগ ছিল সেই বেগ স্থির থাকবে, কারণ বেগ বাড়ছে না, বেগ বাড়াকেই ত্বরণ বলি, বেগ বাড়ছে না মানে বেগ স্থির থাকবে, যে বেগ নিয়ে ও শুরু করেছিল সেম বেগেই ও পৌঁছবে। ক্লিয়ার হয়েছে, এটুকু বুঝতে পারছো? ওকে, কেন এতবার বলছি, কারণ এরপরে একটু টাফ পার্ট আছে এটা, ওই জন্য আমি তোমাদের বারবার বেসিকটা বুঝিয়ে নিচ্ছি। ওকে, ক্লিয়ার হলো? দেখো, আচ্ছা এবার দেখো, কিন্তু যখন ওপর দিকে, এবার আমরা এক্স অ্যাক্সিস বরাবর ছেড়ে দিয়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো, ওয়াই মানে হচ্ছে ওপর দিকের যেটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর কী হচ্ছে দেখো, তার জন্য আমি একটু কালি কালি ইউজ করছি, ঠিক আছে, কালো কালি ইউজ করি। চলো, কী হয়েছে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর কী হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি দেখতে পাচ্ছ প্রথমে হাইট ছিল h1, আমি ধরে নিচ্ছি এই সি পজিশানে ও সর্বোচ্চ হাইটে পৌঁছেছে, সি পজিশানে ও সর্বোচ্চ হাইটে পৌঁছেছে। তুমি একটা জিনিস বলো তো, সি পজিশানে যখন ও সর্বোচ্চ হাইটে পৌঁছবে তখন ওর বেগ কি জিরো হবে না? ইয়েস অর নো বলো, বেগ কি জিরো হবে না? তার মানে তুমি বুঝতে পারছো যে বেগ নিয়ে সে তো সেই ইউ সমান সমান 5ই হবে, ওপর দিকেও ও 5ই উঠেছে, সামনের দিকেও 5ই যাচ্ছে, কারণ ইনিশিয়াল বেগ 5ই হবে, কারণ তুমি ওই পরিমাণই বল প্রয়োগ করছো আর ওই বল নিয়েই ও চলছে, তার মানে বেগ ওর কনস্ট্যান্টই থাকবে যখন ও আনুভূমিকভাবে চলবে। কিন্তু ওপর দিকে যখন যাচ্ছে তখন ও দেখতে পাচ্ছ ওর বেগ যখন একদম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন ও জিরো হয়ে যাবে, ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, জিরো। ভি কেন ধরছি, কারণ প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড হলেও অন্তিম বেগ ওর কী হয়ে যাচ্ছে, এখানে দেখো এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে ওর বেগ কী হয়ে যাচ্ছে, জিরো। যদি ওর বেগ জিরো না হয় ও তো ওপরে উঠতেই থাকবে, বল তো নিচেই নামবে না, তুমি ঠেলেছো ও তো ওপরে সেই উঠে 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 একদম মহাকাশে চলে যাবে, বল তো তোমার বন্ধুর হাতে পৌঁছবে না। তার মানে কখনো না কখনো ওপর দিকে যখন বেগ যাবে তখন ডেফিনেটলি সেটা কখনো না কখনো জিরো হবে বেগ, ওপর দিকে লম্ব বেগ, ঠিক আছে, এইটা ধরে নাও, ওপরে ওঠার বেগ বা লম্ব বেগ কখনো না কখনো তো জিরো হবে, তা নাহলে ওটা বন্ধুর হাতে নেমে আসবে কী করে, মানে ওটা আবার নিচের দিকে নামতে আরম্ভ করবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মন্দন কাজ করছে, আর এই মন্দনটা কেন হচ্ছে বলো তো, ভালো করে বোঝো কেন হচ্ছে বলো তো, কী কারণে এই মন্দনটা হচ্ছে, একটু চিন্তা করো, ফিজিক্স পড়ার সময় একটু চিন্তা করতে হবে কী কারণে এই বেগটা কমছে। ছিল তো 5 মিটার পার সেকেন্ড, আনুভূমিকভাবে তো কমছে না, কারণ ত্বরণ জিরো, সত্যি এখানে কোনো ত্বরণ লাগছে না, কিন্তু যখন ওপর দিকে যাচ্ছে তখন কি করে বেগটা 5 থেকে 0 হয়ে যাচ্ছে, কি করে যাচ্ছে দেখো, কি করে যায় তোমাদের মনে রাখতে হবে। এই বেগটা যে জিরো হচ্ছে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে কারণ অভিকর্ষ বল এর বিরুদ্ধে কাজ করছে। আমরা জানি যে কোনো বস্তুকে আমরা যখন ওপর দিকে ছুড়ি তখন সেই বস্তুর বেগ জিরো কেন হয়ে যায়, কারণ অভিকর্ষ ওকে টানে, পৃথিবীর কেন্দ্রের দিকে ওকে টানছে, ফলে ও কী হচ্ছে, ও নিচের দিকে আসতে চাইছে, জি কাজ করছে। এবার আমরা জানি জি নিচের দিকে কাজ করে, ফলে এটা মাইনাস জি হবে। তোমাদের মনে আছে হয়তো আমি ত্বরণ বন্ধনের অঙ্কে করেছিলাম, জি যখন নিচের দিকে নামবে তখন আমরা কী করবো, এটাকে মাইনাস জি ধরে নেবো। যেহেতু জি মাইনাস এবং জি যেহেতু ওকে নিচের দিকে টানছে ওই জন্য বেগটা প্রথমে 5 হয়, তারপরে এখানে কোথাও গিয়ে বেগটা 1 হয়, বেগটা 4 হয়, তারপর কোথাও না কোথাও গিয়ে বেগটা 3 হয়, তারপর 2 হয়, তারপর 1 হয়, তারপর কোথাও না কোথাও গিয়ে বেগটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। এই হয়, তারপর এই হয়, তারপর এই হয়, তারপর কী হয়, সে বেগটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। ডেফিনেটলি 5 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে ওটা কমছে, 4 মিটার পার সেকেন্ড হচ্ছে, তারপর 3 মিটার পার সেকেন্ড হচ্ছে, তারপর কোথাও না কোথাও গিয়ে কী হচ্ছে, ওটা কিন্তু কী হয়, কমে যায় তোমাদের। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো ওটা কোথাও না কোথাও কী কমে যায়, কোথায় কমে, যেখানে হাইট সর্বোচ্চ। আমি তোমাদের আগের অঙ্কে করেছিলাম যে হাইট যখন সর্বোচ্চ হয় তখনই ভি এর ভ্যালু 0 হয়। এবার দেখো ও আবার নাবতে আরম্ভ করছে, দেখো এই দেখো নাবছে, না নাবলে ও তো তোমার বন্ধুর হাতে পৌঁছবে না, তার মানে নাবছে ও। ঠিক আছে, যখন নাবছে তোমাদের মনে আছে হয়তো নামার সময় ওর বেগ আবার বাড়ে, যত উঠবে তত বেগ কমবে, কিন্তু নামার সময় কী হবে, ওর বেগ আবার বৃদ্ধি পাবে, 0 থেকে আবার কী হলো, 0 থেকে আবার 1 হলো, আবার কোথাও না কোথাও গিয়ে 2 হলো, আবার কোথাও না কোথাও গিয়ে 3 হলো, কোথাও না কোথাও গিয়ে 4 হলো, আবার কোথাও না কোথাও গিয়ে 5 হলো। মানে ও যখন নেমে আসছে তখন যখন হাতে পৌঁছচ্ছে তোমার বন্ধু তখন কিন্তু এই 5 মিটার পার সেকেন্ডই আছে। আশা করি বুঝতে পারছো, এখানে 0 হচ্ছে, 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারে কেন বেগ কমছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিতেই পারে পরীক্ষার সময়, যে প্রজেক্টাইল গতিতে বা নিক্ষেপ বেগে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ কেন কমে, দিতে পারে, এই প্রশ্ন দিয়ে দিল।
এটাই ধরো একটা এমসিকিউ হয়ে গেল। কি বললাম, প্রজেক্টাইল মোশনে বা নিক্ষেপ বেগে ওয়াই অ্যাক্সিস বরাবর কেন বেগ কমে? বিকজ গ্র্যাভিটি ওয়ার্কস এগেনস্ট ইট। গ্র্যাভিটি কী করে, এর এগেনস্টে কাজ করে, ফলে বেগ কী হয়, কমতে থাকে। এবার দেখো বেগ কমছে বলে দেখো হাইটও কমে যাচ্ছে, হাইট কমছে বলেই তো ওটা তোমার বন্ধুর হাতে এসে পৌঁছাচ্ছে, তাই না? এইখানে তো তোমার আর বন্ধু নেই, একদম যখন বলটা সর্বোচ্চ উচ্চতায় তখন তো সেখানে আর বন্ধু নেই, নির্ঘাত ওটা কমছে। বেগ কমছে মানে উচ্চতাও কমছে, কমতে 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 কী হচ্ছে, তোমার বন্ধুর হাতে গিয়ে পৌঁছচ্ছে। যদি বন্ধুর দক্ষতা থাকে ও ক্যাচ করতে পারবে, নইলে ওটা মাটিতে গিয়ে পড়বে। ঠিক আছে, এবার বন্ধু যখন ক্যাচ করছে তখন কিন্তু ওটা বেগ আবার 5 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ বেগে পৌঁছে যাচ্ছে। যে বেগে ছোড়া হয়েছিল সেই বেগে কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পারছি। এবার এখান থেকে এইটা কি বলা হয়, প্রজেক্টাইল মোশন, ব্যাস আর কিছু না। এই হচ্ছে প্রজেক্টাইল মোশন। আনুভূমিকভাবে কোনো ত্বরণ কাজ করে না, সেই জন্য বেগ প্রথম থেকে শেষ পর্যন্ত সেমই থাকে। ঠিক আছে, কিন্তু যখন তুমি ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যাপারটা, তখন মনে রাখবে তখন কি হয়, তখন বেগটা প্রথমে বাড়ে, তারপর শূন্য হয়, তারপর আবার কি হয়, আবার বাড়তে থাকে। ঠিক আছে, প্রথমে কমে, এই পজিশনে দেখো কমে যাচ্ছে বেগটা, ডেফিনেটলি কমছে। 5 ছিল, 4 হচ্ছে, 3 হচ্ছে, 1 হচ্ছে, 0 হচ্ছে, তারপর একদম শূন্য হয়ে যায়, তারপর আবার কী হয়, আবার বাড়ে। এই দিকে যখন যাচ্ছে তখন কী হয়, সেটা বাড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। প্রথমে কমে, তারপর 0 হয়, তারপর আবার কী হয়, বাড়তে থাকে। এবং এই অনুযায়ী সর্বোচ্চ উচ্চতা পৌঁছলে 0 হয়ে যায়, তারপর আস্তে আস্তে কী আবার উচ্চতা কমতে থাকে। তো এই হচ্ছে পুরোটা হচ্ছে তোমাদের বেসিক অফ প্রজেক্টাইল মোশন। এবার প্রজেক্টাইল মোশনে কিছু ফর্মুলা আছে, ডেফিনেটলি এর ওপর নিউমেরিক্যালস পড়তে পারে, এনসিইআরটিতে তোমাদের ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, ওই জন্য তোমাদের ফর্মুলাটা আমি তোমাদের করাবো, প্রজেক্টাইল মোশনের যে ফর্মুলা আছে সেটা আমি তোমাদের করাই দেবো, এবং তোমাদের বলে দেবো যে কীভাবে ডিরাইভেশনটা হয়। ঠিক আছে, কীভাবে এর ডিরাইভেশনটা হয়, চলো। তো আমি আরেকবার তোমাদের বলটা আঁকছি, বলটা এইভাবে গিয়ে এখানে গিয়ে পড়ছে। ঠিক আছে, মনে করছি এই জায়গায় বলটা ছিল তখন এটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ হাইট ছিল। ঠিক আছে, এই হাইটটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ হাইট, আর এখানে গিয়ে আমরা শিওরলি জানি সর্বোচ্চ হাইটে গিয়ে অবশ্যই গতিবেগ 0 হয়ে যায়। প্রাথমিক গতিবেগ ছিল ইউ। ঠিক আছে, এটা আমরা জানি, এতক্ষণ ধরে এটা আমরা আলোচনা করলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, খুব ভালো করে মনে রাখবে যে 3টে জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে ধরো এটা এ পজিশানে ছিল, এটা হচ্ছে তোমাদের বি পজিশান, এটা হচ্ছে তোমাদের সি পজিশান। এ পজিশান থেকে সি পজিশানে যখন যাচ্ছে এটাকে আমরা বলি রেঞ্জ। এটাকে আমরা কি বলি, রেঞ্জ, RANG। ঠিক আছে, রেঞ্জ। তুমি বলতে পারো যে আনুভূমিক সরণ, কি বলতে পারো, আনুভূমিক সরণ। এটাকে R দিয়ে ডিনোট করা হয়। এ থেকে সি আনুভূমিকভাবে যাচ্ছে যখন, এটাকে কি বলা হয়, আমি সবটাই তোমাদের লিখে দিচ্ছি, ভূমিক সরণ। আচ্ছা, এটা একটা গেল যাকে আমরা রেঞ্জ বলি। ঠিক আছে, এছাড়াও আমরা নির্ণয় করতে আমাদের হাইট মানে সর্বোচ্চ উচ্চতা, এইগুলোই তোমাদের পরীক্ষার সময় পড়বে, সর্বোচ্চ উচ্চতা। এছাড়া আরেকটা জিনিস আমাদের নির্বাচন করতে হয়, সেটা হচ্ছে এ থেকে এই যে সি পর্যন্ত উড়ে যাচ্ছে, এই যে উড়ে যাচ্ছে। ঠিক আছে, এ থেকে সি পর্যন্ত এই যে উড়ে যাচ্ছে, ABC এই পথে যে উড়ে যাচ্ছে, এইটার জন্য টাইম কত লাগছে, অর্থাৎ টাইম অফ ফ্লাইট, উড়ানের সময়। ঠিক আছে, টাইম অফ ফ্লাইট, ওড়ার সময়, কতটা পথ উঠছে সেটা নয়, ওড়ার টাইমটা কত, এ থেকে সিতে কত টাইম লাগছে যেতে, উড়ান এর সময়। হলো, আশা করি বুঝতে পারলে। তাহলে এই 3টে জিনিস আমাদের এখানে নির্বাচন করা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে T ফর টাইম, নেক্সট হচ্ছে তোমাদের রেঞ্জ, যাকে আনুভূমিক সরণ বলছি আমরা। ঠিক আছে, কতটা দূরত্ব যাচ্ছে এ থেকে সি। নেক্সট হচ্ছে আমরা বলছি সর্বোচ্চ উচ্চতা। এই 3টে জিনিস এখানে নির্বাচন করতে বলা হয়। আচ্ছা, তো এটা নির্বাচন করার, আমি এগুলো সব মুছে দিচ্ছি তোমাদের, তোমরা খাতায় স্ক্রিনশট নিও বা রেখে দিও, আর আমি তোমাদের PDF-এ যখন রাখবো এগুলো স্ক্রিনশট দিয়েই রাখবো। এগুলোর যখন আমি তোমাদের নির্বাচন করতে বলছি তখন একটা জিনিস ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কতগুলো জিনিস জানা। তোমাদের মনে রাখতে হবে এখানে দুটো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। একটা হচ্ছে তোমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি হয়, আর একটা এক্স অ্যাক্সিস বরাবর তৈরি হয়। এবং তোমাদের মনে রাখতে হবে যে এই যে এখানে যেটা হচ্ছে এই ঠিক আছে, এখানেও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, তোমাদের একটাই সবসময় মাথা রাখবে যে যখনই তোমরা এক্স অ্যাক্সিস বরাবর চলবে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটু আগে বলেছি, যখনই তোমরা এক্স অ্যাক্সিস বরাবর চলবে তখন তোমরা প্রাথমিক বেগ নেবে ইউ কস থিটা। কী নেবে, ইউ কজ থিটা। আর যখনই তোমরা ওয়াই অ্যাক্সিস বরাবর চলবে তখন তোমরা বেগ নেবে ইউ সাইন থিটা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, প্রাথমিকভাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কী বললাম আরেকবার বলে দিচ্ছি, যখনই তোমরা বেগ নেবে, দেখো যখনই তোমরা বেগ নেবে এক্স অ্যাক্সিস বরাবর তখন তোমরা কী নেবে,
ইউ তো প্রাথমিক বেগ, কিন্তু শুধু ইউ নেবে না, এটা ইউ কস থিটা। কী নেবে তুমি? ইউ কস থিটা নেবে। আর যখনই তুমি বেগ নেবে ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন তুমি কী নেবে? ওয়াই সাইন থিটা নেবে। ঠিক আছে, ওয়াই কী নেবে? ওয়াই তুমি সাইন থিটা নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, টাইমের যে ফর্মুলা হয়, ঠিক আছে, টাইমের টি ফর টাইম একটু আগে লিখেছিলাম, এখানে মুছে গেছে, চলো লিখে দিই টি ফর টাইম। টাইমের যে ফর্মুলা হয় সেটা তোমাদের হয় টি ইকুয়াল টু, মনে রাখবে ভেরি ইম্পর্ট্যান্ট, টু প্রাথমিক বেগ টু ইউ সাইন থিটা বাই জি। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে টি এর ফর্মুলা হয়। টি ইকুয়াল টু কি? টু ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, ইউ স্ট্যান্ড ফর প্রাথমিক বেগ। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ইউ মানে খুব জটিল কিছু নয়, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। এবার প্রাথমিক বেগের সঙ্গে আমরা কী করছি? সাইন থিটা না কস থিটা, এইটা করেই আমরা এখানে পুট করি। যেমন এখানে সাইন থিটা আমি ইউর সঙ্গে গুণ করে দিয়েছি। এবার কেন এটা হয়? আমরা কস থিটাই কেন নিচ্ছি, সাইন থিটা কেন নিচ্ছি না? মানে সাইন থিটা কেন নিচ্ছি, কস থিটা কেন নিচ্ছি না? তার কারণ তোমাদের মনে রাখতে হবে, এই যে বলটা অ্যাকচুয়ালি বলটা কিন্তু উড়ানে যাচ্ছে, মানে উড়ে সিতে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে না। যেহেতু ওটা মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে না, তারপরে আমাদের টাইমটা কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরবো। অ্যাকচুয়াল প্রাথমিক টাইম আমরা কী ধরবো? ওয়াই অ্যাক্সিস বরাবর ধরবো। ঠিক আছে, এবার দেখো এই সূত্রটা ডিরাইভ কী করে করতে হয়, সেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাদের করে দেখা যায়, তোমাদের সুবিধা হবে। এর ডিরাইভেশনটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, তোমরা যেটা পড়েছো না, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা পড়েছো আগের দিন, আমি তোমার ত্বরণে করেছি। এই ফর্মুলার ওপর বেস করি এটা হয়, অর্থাৎ এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা সেম। এখন এই ফর্মুলাই কেন ইউজ করা হচ্ছে? কারণ এখানে দেখতে পাচ্ছ টি কথাটা রয়েছে, টাইম বার করতে গেলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আর একটা ফর্মুলা আছে, সেটাও দিয়েও বার করা যায়, তবে এটা ইজি হবে। এবার দেখো এই ফর্মুলায় সবসময় মনে রাখতে হবে তোমাদের, আমরা যখনই কনসিডার করবো তখন একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কনসিডার করবো অথবা এক্স অ্যাক্সিস বরাবর কনসিডার করবো, দুটোকে একসঙ্গে আমরা নেব না। তো আমি ধরে নিচ্ছি প্রথমে ও এ থেকে বিতে যাবে, ইয়েস অর নো বলো, এ থেকে ও বিতে যাবে, এখানে ওর গতিবেগ 0 হবে এবং ও কী করবে? ও আবার নিচে নেমে আসবে, হ্যাঁ কি না বলো? ও এখান থেকে কী করবে? আবার নিচে নেমে আসবে। ঠিক আছে, তার মানে এ থেকে বিতে যেতে ও যে টাইম লাগবে, বি থেকে সিতে আসতে ও সেম টাইম লাগবে, কারণ এখানে তো গতিবেগ ও 0 হয়ে যাচ্ছে এবং ও কী করছে? ও ফ্রি ফলে আবার নিচে পড়তে আরম্ভ করছে। ঠিক আছে, অতএব কী হচ্ছে? এ থেকে বিতেও যে টাইমে যাবে, বি থেকে সিতেও সেম টাইমে আসবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এই বি বিন্দুটা ভেরি ইম্পর্ট্যান্ট, এই বি বিন্দুটা খুবই ইম্পর্ট্যান্ট। চলো আমরা করে নিই। আমরা দেখতে পাচ্ছি ভি তো আমাদের, দেখো ভি এখানে কী হবে? 0 হবে, কারণ ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভি আমাদের কী হয়ে যায়? 0 হয়ে যায়, আগেও বলেছি আমি তোমাদের। তাহলে ভি এখানে 0 হলো। ওকে, এবার ইউ কী হবে? ইউ হচ্ছে ইউ কস থিটা। এখানে ইউ মানে কি? ইউ কস থিটা নেবো না সাইন থিটা নেবো? সাইন থিটা নেবো, কারণ আমরা জানি আমরা এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি। প্লাস এ মানে হচ্ছে জি, এবং জিকে আমরা মাইনাস নেবো। এ মানে হচ্ছে ত্বরণ, এখানে কোন ত্বরণ কাজ করছে? নিচের দিকে কোন ত্বরণ কাজ করছে? জি কাজ করছে, এই জন্য জিকে আমরা কী নিচ্ছি? মাইনাস নিচ্ছি, মাইনাস জি ইন্টু টি, সেটাই তো আমাদের বার করতে হবে, ইন্টু টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে, দেখো তবু করে দেখাই তোমাদের, একেতে ফিজিক্স, তারপর যদি আমি আবার চেঞ্জ করি, স্কিপ করি, তোমাদের প্রবলেম হয়, মাইনাস জিটি এই তোমাদের আসছে। ঠিক আছে, বা একটা কাজ করি, চলো এই মাইনাসটাকে তুলেই দিই। ওকে, এই আসছে আমাদের মাইনাস জিটি। এই মাইনাস জিটি যদি এদিকে যায় তাহলে এটা কী যাবে? এটা তোমাদের প্লাস জিটি হয়ে যাবে, সেটা সমান কী হয়ে যাবে? ইউ সাইন থিটা হয়ে যাবে। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি? টি সমান কী পাচ্ছি? আমরা পাচ্ছি ইউ সাইন থিটা বাই জি, এই আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই একটা টি এর ভ্যালু, একটা টি এর ভ্যালু কী বেরিয়েছে আমার? ইউ সাইন থিটা বাই জি। এবার দুটো টি দরকার, কারণ এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে আসবে, দুটো টি দরকার। তার মানে অ্যাকচুয়ালি কী হবে? এখান থেকে আমি কী ফরম্যাট করতে পারছি? টু ইউ সাইন থিটা বাই জি। একটা টি এর ভ্যালু ইউ সাইন থিটা বাই জি, অপর একটা টি এর ভ্যালু ইউ সাইন থিটা বাই জি হবে, তাহলে টোটাল কত হবে? টু সাইন থিটা বাই জি হবে। ঠিক আছে, দুটো যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু টু ইউ সাইন থিটা বাই জি তোমাদের আসে। ঠিক আছে, অর্থাৎ সাইন থিটা কস থিটার ভ্যালু একটু মুখস্থ রাখতে হবে, 1 থেকে মোটামুটি তোমরা 30 পর্যন্ত মনে রাখতে হবে, বা 1 থেকে তোমাদের মোটামুটি 90 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। সরি, 0 থেকে, নট 1 থেকে। সাইন 0 মান কত, সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, এইভাবে তোমাদের কী করতে হবে? তোমাদের মুখস্থ রাখতে হবে। কজের ক্ষেত্রেও তাই। তো এখানে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ফরম্যাটটা কীভাবে ডিরাইভ করা। যদিও ডিরাইভেশন তোমাদের তো পরীক্ষার সময় পড়বে না, কিন্তু এই ডিরাইভেশনটা জেনে রাখলে ব্যাপারটা বোঝা যায়। যদি আমি সূত্রটাকে ভুলেও যাই,
আমার যদি শুধু ইউ সাইন থিটা আর ইউ কস থিটা এই কতটুকু মনে থাকে তা আমি এখান দিয়ে এটাকে বার করতে পারবো। ফিজিক্স পড়ার সময় অবশ্যই ডেপথে পড়া উচিত, তোমার সেটা লাগুক আর না লাগুক, তাতে কি অনেক কিছু ক্লিয়ার হয়। ঠিক আছে, যেমন মাইনাস জি হবে, এটা তোমার মাথায় ঢুকে গেল, ইউ সাইন থিটা হবে, এটা তোমার মাথায় ঢুকে গেল। তো এগুলো খুব ইজি জিনিস, কিন্তু যদি তুমি বেসিকটা না বোঝো তোমার কিন্তু ফার্দার যেতে প্রবলেম হয়। তো আশা করি বুঝতে পারলে এই ফর্ম্যাট থেকেই আমরা বার করলাম যে ইউ টু ইউ সাইন থিটা বাই জি। এবার আমরা বার করব, চলো আমরা কী বার করবো, হাইট বার করি। চলো হাইট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো এটা মুছে দিই, দিয়ে আমরা বার করব হাইট। হাইট হাইটের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা কাজে লাগাই তোমরা জানো অলরেডি। হাইটের জন্য আমরা কোন ফর্মুলা কাজে লাগাই, আমরা হাইটের জন্য কাজ লাগাই। আমি একটা কাজ করছি, আমি এখানে যেটা বার করব সেটা এখানে একটু লিখে নেবো, ঠিক আছে, ছোটো করে। ঠিক আছে, এখানে কি টু ইউ সাইন থিটা বাই জি, এটা আমি বার করছি, এটা হচ্ছে টি। ঠিক আছে, টি এর ভ্যালু অ্যাকচুয়ালি টু টি, দুটো টি যোগ হচ্ছে, তো আমরা এখানে টু টি করে দিচ্ছি। টু টি সমান সমান কি, টু ইউ সাইন থিটা বাই জি। টি সমান সমান ইউ সাইন থিটা বাই জি, তাহলে টু টি সমান সমান কী হবে, টু ইউ সাইন থিটা বাই জি, মানে এ থেকে সিতে যেতে কতটা সময় লেগেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা বার করবো তোমাদের যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর বেরিয়েছে। নেক্সট আমরা যেটা বার করবো সেটা হচ্ছে তোমাদের হাইট বার করবো। হাইট বার করার জন্য আমরা যে ফর্মুলা কাজে লাগাই সেটা হচ্ছে তোমাদের, তোমরা জানো ভি স্কোয়ার ইউএস স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, 2as এই ফর্মুলা কাজে লাগাই। এবার দেখো ভার্টিক্যাল যে হাইট সেটা হচ্ছে এখানে এস, এখানে এস স্ট্যান্ডস ফর এইচ, এখানে এস আর এইচ সেম, এস স্ট্যান্ডস ফর এখানে এইচ। ঠিক আছে, তো লিখে ফেলো ভি স্কোয়ার। ঠিক আছে, ভি স্কোয়ার, দেখো ভি স্কোয়ার তোমার এখানে 0 হবে, কারণ ভি তো 0, তাহলে এখানে 0 দাও। ইউ স্কোয়ার কী হবে, দেখো আমরা এখানে হাইট যখন নির্বাচন করছি তখন ডেফিনেটলি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে, কারণ হাইট তো ওয়াই অ্যাক্সিস বরাবরই বাড়ছে। তাহলে ইউ এর ভ্যালু আমরা কী নেবো, ইউ সাইন থিটা নেব এবং তার স্কোয়ার করে দেবো প্লাস 2। এ কী হবে, সেম আবার মাইনাস জি হবে, কারণ এ মানে ত্বরণ, এ মানে ত্বরণ, আর এখানে একটাই ত্বরণ কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাও বিপরীতে, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ ইনটু আমাদের এস আমরা আর লিখছি না, আমরা এখানে এইচ লিখছি। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে এই যে 2 মাইনাস জি ইন্টু এইচ, এটা পুরোটাই মাইনাস টার্ম হয়ে যাবে। চলো করিয়ে দিই, তোমাদের অসুবিধা হতে পারে। ইউ স্কোয়ার, এটা থাকবে সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস চলে আসবে, 2gh চলে আসবে। ঠিক আছে, এই 2gh যদি এদিকে যায় তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস 2gh হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু তোমাদের কী হয়ে যাবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার তোমাদের থিটা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এইচের ভ্যালু কী আসছে, দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই তোমাদের 2g, এটাই হচ্ছে এইচের ফর্মুলা। এইচ বা ম্যাক্সিমাম হাইট কী হবে এখানে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, তাহলে দেখো দুটো ফর্মুলা আমরা ডিরাইভ করলাম, একটা হচ্ছে হাইটের ফর্মুলা ডিরাইভ করলাম, আর হচ্ছে আমরা কী ডিরাইভ করলাম, টাইমের ফর্মুলা ডিরাইভ করলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে। এগুলো খাতায় টুকে নাও, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো কিন্তু পরীক্ষার সময় লাগে। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এইচের ফর্মুলা। চলো আমরা এখানে লিখে নিই এইচের ফর্মুলা কী হবে। তাহলে এইচের ফর্মুলা আমাদের কী হবে, আমি অনেকক্ষণ ধরে কিন্তু তোমাদের বুঝিয়ে করাচ্ছি, কারণ এটা অনেকের জন্য নতুন এবং এটার সঙ্গে 11-এর একটু টাচ আছে, সেই জন্য একটু অনেকে জটিল ভেবে নাও, তবুও আমি তোমাদের ধরে করাচ্ছি। সমান সমান কী হবে, জাস্ট এ মিনিট, সেটা হচ্ছে হবে তোমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে আমার এইচের ভ্যালু বেরিয়েছে। এবার আমি বার করবো রেঞ্জের ভ্যালু। রেঞ্জ মানে কি, এবার দেখো রেঞ্জ যখন আমরা বার করবো তখন আমাদের ভার্টিক্যাল যেতে হবে, হরাইজন্টাল যেতে হবে, এইভাবে যেতে হবে, কারণ রেঞ্জ মানে আমরা এই এ থেকে এই সি পর্যন্ত এই ডিস্টেন্স থেকে আমরা রেঞ্জ বলছি, এই ডিস্টেন্স থেকে আমরা কী বলছি, রেঞ্জ বলছি। তো রেঞ্জ যখন আমরা যাব তখন ডেফিনেটলি আমরা কিসে যাব, আমরা কিন্তু যাব আনুভূমিকভাবে যাব। ঠিক আছে, সকালবেলা পাখি ডাকছে, কালকে শুরু তো করেছিলাম রাত্রে, কিন্তু আমি রাত্রে পুরোটা আমি তোমাদের রেকর্ড করিনি। ঠিক আছে, তো খানিকটা রাত্রে খানিকটা সকালে করেছি। আচ্ছা দেখো এখানে এক্স থেকে আমরা এ থেকে সি পর্যন্ত যাবো, অর্থাৎ আমরা আনুভূমিকভাবে যাচ্ছি। এবার কিন্তু আমরা বেগ ইউ কস থিটা নেবো। কেন কস থিটা নেবো, কারণ আমরা এক্স এক্সিস বরাবর চলছি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে যে ফর্মুলাটা তোমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে বার করার জন্য, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করা হয়। এই ফর্মুলা আমি কিন্তু তোমাদের আগেও অ্যাপ্লাই করিয়ে দেখিয়েছি, যখন তরণের অঙ্ক করেছি এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখান থেকেই বেরোবে। ঠিক আছে,
এবার দেখো ইউ, ইউ আমাদের কি, আমরা জানি ইউ আমরা ধরছি এক্স এক্সিস বরাবর, তখন ইউ আমাদের কী নিতে হবে, ইউ আমাদের নিতে হবে কস থিটা। চলো নেওয়া যায় ইউ কস থিটা। আচ্ছা টাইম, টাইম কি একটু আগে আমরা টাইম বার করেছি, দেখো এখানে টি লেখা আছে মানে এটা কিন্তু টোটাল 2t এর ভ্যালু সমান হবে, ঠিক আছে, এটা টোটাল 2t এর ভ্যালু সমান হয়, কস থিটা ইন্টু এটা থিটা ইন্টু তাহলে কী হবে 2u সাইন থিটা বাই জি। আমি একটা কাজ করছি, ঠিক আছে, আচ্ছা চলো একটু পরে করে দিচ্ছি। তোমরা ধরে নাও এই 2t এর ভ্যালু টি এর সমান, অ্যাকচুয়ালি তাই হয়, এটা মানে টোটাল টাইম, এই টি স্ট্যান্ডস ফর টোটাল টাইম, পুরো যে সময়টা লেগেছে এ থেকে সিতে উড়ে যেতে বলটার যে সময় লেগেছে সেটাই হচ্ছে 2u সাইন থিটা বাই জি, ঠিক আছে, এটা লিখলাম প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো আমরা জানি যে আনুভূমিকভাবে ত্বরণ আমাদের জিরো হয়, একটু আগে তোমাদের বলেছিলাম যে আনুভূমিকভাবে ত্বরণ কী হয়, ত্বরণ জিরো হয়, তার মানে এই যে এর ভ্যালু, এই টোটাল এর ভ্যালুটা কী হয়ে যাবে, আমাদের জিরো হয়ে যাবে। এর ভ্যালু যেই আমরা জিরো পুট করবো এই টোটালটার ভ্যালু আমাদের কী হয়ে যাবে, পুরোটা আমাদের জিরো হয়ে যাবে। তো ওইটা না লেখা আর লেখা সমান, তো আমরা একটা কাজ করছি, আমি এটাকে টোটালটাই মুছে দিচ্ছি, ঠিক আছে। টি এর ভ্যালু জিরো মানে ওটা গুণ করলে তো পুরোটাই জিরো হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করা স্টার্ট করি, আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইউ আছে, এই ইউ আছে, তার মানে এখানে হলো ইউ স্কোয়ার, আর কী হয়ে গেলো তোমার দেখো সাইন টু কস থিটা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 cos থিটা সাইন থিটা হচ্ছে, কারণ 2 একটা আছে বাই জি। এখন আমরা জানি 2 cos থিটা সাইন থিটা সমান সমান কী হয়, 2 cos থিটা সাইন থিটা সমান সমান কী হয়, আমরা সবাই জানি cos থিটা সাইন থিটা সমান সমান 2 হলে সেটা কী হয়, সাইন টু থিটা হয়, ঠিক আছে, সাইন টু থিটা হয় বাই তোমাদের জি। এই যে 2 cos থিটা সাইন থিটা এটার ভ্যালু হচ্ছে সাইন টু থিটা, মনে রাখবে 2 cos থিটা সাইন থিটা এটুকুর ভ্যালু কী হয়, সাইন টু থিটা হয়। তার মানে আমরা আমাদের যে আর রেঞ্জের আমাদের এখানে এইটা হলো আমাদের সূত্র, রেঞ্জের সূত্র কী হলো তাহলে, এই ত্বরণ এখানে জিরো হচ্ছে এবং রেঞ্জের সূত্র আসছে এইটা, ঠিক আছে, দেখো ডিরাইভ করে আমাদের দেখালাম, সেই মেন ফর্মুলা থেকেই ডিরাইভ হলো, কিন্তু ডিরাইভ অন্য প্রকারে হলো, এখানে সাইন থিটা থিটা এসে গেল, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এখানে দুটোই মনে রাখবে, ঠিক আছে, এখানে এইটাও মনে রাখবে, এটাও মনে রাখবে, এই দুটোই ইউজফুল, রেঞ্জের ফর্মুলাতে এই দুটোই কিন্তু ইউজফুল হয়। তো এই যে তিনটে ফর্মুলা আমাদের এখানে কাজ করেছে, তার উপর বেস করে আমরা কিছু অঙ্ক বা নিউমেরিক্যালস দেখে নেবো যেগুলো তোমাদের এনসিইআরটিতে আছে, চলো। আচ্ছা এটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন, এটা রাখা হয়েছে ক্লাস 9-এরই প্রশ্ন এটা, ঠিক আছে। এটা আর আরেকটা প্রশ্ন আমি করাবো, কারণ বেশি প্রশ্ন করার দরকার নেই, এখান থেকে তোমাদের কী পড়ে ডিরেক্টলি কোনো নিউমেরিক্যালস আসার চান্স খুব কম, কারণ এটা 11-এর চ্যাপ্টার অ্যাকচুয়ালি, কিন্তু ক্লাস 9-এর এনসিইআরটিতে এর একটা পোর্শন ছোট্ট করে দেওয়া আছে, ছোট্ট পোর্শন, একটা 1 থেকে 1.5 প্যারার পোর্শন দেওয়া আছে, তার মধ্যে এই অঙ্কটা ছোট্ট করে ইনক্লুড করা আছে, সেই জন্য আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমাদের ডিরেক্টলি কী পড়তে পারে আমি বলে দিচ্ছি, ডিরেক্টলি তোমাদের ওই সূত্রগুলো জিজ্ঞেস করা হতে পারে, যে এরকম হলে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করা হবে, বা নিচের কোন সূত্রটি এই অঙ্কটাকে করার জন্য গুরুত্বপূর্ণ, এরকম ধরনের প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। অর্থাৎ সূত্রগুলো মনে রাখো, কিন্তু তার অ্যাপ্লিকেশন জানার এই কারণে দরকার নেই, কারণ এটা ক্লাস 11-এর চ্যাপ্টার্স অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সার্কুলার মোশন, প্রজেক্টাইল মোশন এগুলো ক্লাস 11-এর চ্যাপ্টার, যেহেতু এনসিইআরটি ক্লাস 11 অন্তর্ভুক্ত নয় রেলের সিলেবাসে, সেজন্য আমরা ডেফিনেটলি ডিপে যাবো না, যতটুকু এনসিইআরটি ক্লাস 9-এ দেওয়া আছে ততটুকুই আমরা করবো। তো বলকে প্রাথমিক 5 মিটার পার সেকেন্ড গতিবেগে ছোড়া হলো 37 ডিগ্রি কোণে, তোমাকে বলেছে বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে, অর্থাৎ টি বার করতে বলা হয়েছে। নেক্সট কী বলা হয়েছে, বলটি আনুভূমিকভাবে কত দূরত্ব যাবে, অর্থাৎ আর বার করতে বলা হয়েছে। নেক্সট কী বলা হয়েছে, বলটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছবে, অর্থাৎ এইচ বের করতে বলা হয়েছে। এই হচ্ছে আমাদের সেই বলটা এখান থেকে এখানে যাচ্ছে, এবং ডেফিনেটলি তোমাকে এই যে দূরত্ব এটা হচ্ছে তোমাদের আর, সর্বোচ্চ উচ্চতা ধরে নিচ্ছি আমরা এই জায়গায়, ঠিক আছে। ধরো এটা এ পোর্শনে আছে, এটা বি পোর্শন এবং এটা সি পোর্শনে আছে, বি পোর্শনে কিন্তু ভি জিরো হয়ে যাবে, যেটা কিনা 5 মিটার পার সেকেন্ডে ছোড়া হচ্ছে সেটা ওখানে কি জিরো হবে। আমি তোমাদের কি বলেছি একটু আগে, যে এদিকে যখন আমরা কাজ করব তখন আমরা কাজ করব ইউ কস থিটা নিয়ে, আর যখন এই অভিমুখে আমরা কাজ করব অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করব তখন আমরা কাজ করব, জাস্ট এ মিনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করব তখন আমরা কাজ করব ইউ সাইন থিটা নিয়ে, ঠিক আছে, ইউ সাইন থিটা নিয়ে আমরা কাজ করব। এবং আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু কোনো ডায়াগ্রাম আঁকার দরকার নেই, কারণ আমরা অটোমেটিক্যালি এটাকে যদি ডিরেক্টলি আমরা এখানে পুট করি আমাদের ফর্মুলা, আমরা ডিরেক্টলি অ্যান্সার দিতে পারবো। তো প্রথমে তোমাদের টাইম বার করতে বলেছে, তো টাইমের ফর্মুলা আমরা কী জানি, ফার্স্টটা করছি, টাইমের ফর্মুলা আমরা কী জানি, যে 2u সাইন থিটা বাই জি, এর হচ্ছে আমরা ফর্মুলা জানি, তো বসিয়ে দাও। 2 ইউ কত, ইউ হচ্ছে তোমাদের 5, প্রাথমিক বেগকে আমরা ইউ বলি, ইউ হচ্ছে আমাদের 5। সাইন থিটা কত বলেছে, সাইন 37, কারণ এখানে কি বলেছে অ্যাঙ্গেল কত, সাইন 37, তো সাইন 37 ডিগ্রি, একটু ভালো করে লিখি, জাস্ট এ মিনিট, ওকে, সাইন 37 ডিগ্রি
বাই তোমাদের জি। দেখো রেলের অঙ্ক করার সময় জি এর মান অ্যাকচুয়ালি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আমরা ওটাকে রাউন্ড ফিগারে 10 ধরে নিই, তো জি এর ভ্যালু হচ্ছে তোমাদের 10। এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, মানে বেসিক্যালি এখানে সাইন 37 ডিগ্রি যে মান হবে সেটাই তোমাদের উত্তর হবে। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভালো করে এটা মনে রাখবে, সাইন 37 ডিগ্রি যখন দেবে, ঠিক আছে, তখন মনে রাখবে যখন সাইন 37 ডিগ্রি দেবে তখন কি মনে রাখবে বলে দিই। দেখো তখন মনে রাখবে যে এই কোণটা হচ্ছে সাইন, এখানে 37 হয় অ্যাকচুয়ালি, এই কোণটা তোমাদের 37 হচ্ছে, এটা তো ডেফিনেটলি 90 হচ্ছে, যেহেতু এটা ত্রিকোণমিতি ফলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা 90, এটা 37, এটা বাকি কোণটুকু হবে, ঠিক আছে। এবার মনে রাখবে যখনই সাইন 37 দেবে তখন মনে রাখবে এটা 3 হয়, এটা 5 হয়, এটা 4 হয়, অলওয়েজ রিমেম্বার এটা, কারণ এটা এনসিইআরটির পার্ট, আমি তোমাদের জাস্ট মুখস্থ করাচ্ছি এই কারণে, কারণ এই ডিরাইভেশন প্রয়োজন নেই, কীভাবে এটা 3, 5, 4 হচ্ছে এটা প্রয়োজন নেই। যদি রেল দেয় তাহলে ডিরেক্টলি এটাই দেবে, ঠিক আছে, ডিরেক্টলি এটাই দেবে, কারণ এনসিইআরটি থেকে তুলে প্রশ্ন দেয়। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমরা সাইন মানে কী জানি, আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজই এখানে উত্তর হবে, অর্থাৎ 3/4, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ মানে 3/5, কারণ এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখানে কী হবে 3/5 তোমাদের এখানে উত্তর হবে। 3/5 মানে কি 0.6 সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 0.6 সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হবে। এই হচ্ছে প্রশ্নের উত্তরটা। বলটা পুনরায় মাটিতে পড়তে কত সময় নেবে, 0.6 সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? দেখো বুঝতে পারলে কি না? বারবার বলছি তোমরা মনে রাখবে যখনই সাইন 37 ডিগ্রি দেবে, আর একটা জিনিসও বলে দেবো, সাইন 37 ডিগ্রি দেবে তখন তোমরা বুঝবে লম্বর ভ্যালু হবে 3, ভূমির ভ্যালু হবে 4, আর অতিভুজের ভ্যালু হবে 5, এটুকু মনে রাখবে। এখন সাইন মানে আমরা কী জানি, সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, এটাও তোমাদের মনে রাখা দরকার, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত 3, অতিভুজ এখানে কত 5, তো 3/5 এখানে অ্যান্সার হবে। 3/5 যদি পয়েন্টে পরিণত করো 0.6 সেকেন্ড এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমাদের কী হবে, প্রথম প্রশ্নের অ্যান্সার আমাদের কী হবে, 0.6 সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট পরের প্রশ্ন, তার জন্য আমি তোমাদের একটু মুছে নিই, তোমরা ততক্ষণ পরের প্রশ্নটা ট্রাই করো, কারণ সমস্ত ফর্মুলা সব কিছু তোমাদের এখানে, এটা না মোছাই উচিত ছিল, বলে দেওয়া আছে, তাহলে এটা মুছছি না, ঠিক আছে, কারণ এখানে কাজে লাগবে। ওকে, ফর্মুলা সবই তো এখানে বলে দেওয়া আছে, শুধু ফর্মুলা পার্টটা আমি তোমাদের মুছে দিলাম। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলছে, নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে আনুভূমিকভাবে কতটা দূরত্ব পেরোবে, অর্থাৎ এখানে আর এর ভ্যালু জিজ্ঞেস করেছে, ঠিক আছে, জিজ্ঞেস করেছে এখানে আর এর ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখো আমি এখানে আরেকটু ক্লিয়ার করে নিই, নইলে আমার এখানে অসুবিধা হবে, ঠিক আছে। আর এর ভ্যালু এখানে জিজ্ঞেস করেছে, আরটা একটু করা একটু বড় হয় আরটা, আর এর আমরা কী জানি, আমরা ফর্মুলা কী জানি, আর এর ফর্মুলা আমরা কী জানি, আমরা ক্লিয়ারলি জানি যে u² ইন্টু সাইন 2θ, মানে থিটা মানে এখানে কোণের মান, ঠিক আছে, বাই জি। ওকে, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, দেখো u² মানে 5 মানে 25, ওকে 25 ইন্টু সাইন 2θ, ঠিক আছে, সাইন 2θ মানে কি সাইন 237। এখন সাইন 2θ সমান কী লেখা যায়, একটু আগে আমি তোমাদের বলেছিলাম সাইন 2θ সমান লেখা যায় 2 sin θ cos θ, ঠিক আছে। একটু আগে তোমাদের ডিরাইভ করার সময় দেখাচ্ছিলাম, এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই ডিরেক্ট পরীক্ষার সময় জিজ্ঞেস করে, সাইন 2θ ইন্টু cos θ বাই তোমাদের কী হবে, বাই তোমাদের জি এর মান কত হবে 10 হবে। এখন থিটার প্রত্যেকটার ভ্যালু আমরা এখানে তুলে দিতে পারি, থিটার প্রত্যেকটা ভ্যালু তুলে দিয়ে আমরা এখানে 37 লিখে দিতে পারি, তো আমরা লিখে দিচ্ছি এখানে সাইন, দেখো সাইন এখানে 37 ডিগ্রি ইন্টু কজ এখানে তোমাদের 37 ডিগ্রি, কারণ থিটা যেখানে যেখানে বসবে তার মান হবে তোমাদের 37 ডিগ্রি, কারণ এখানে 37 ডিগ্রির ওপর অঙ্কটা দিয়েছে। এবার আমরা দেখতে পেলাম একটু আগে সাইন 37 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5, ঠিক আছে। চলো একটু অন্য কালি দিয়ে করি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। চলো রেড ইউজ করি। সাইন 37 ডিগ্রি মান কত, লম্ব বাই অতিভুজ মানে 3/5, এই যে, তাহলে এখানে লেখো 25 ইন্টু 2, আচ্ছা 2 তো আছে অলরেডি, 2 ইন্টু 3/5। আচ্ছা কস 37-এর মান কত হবে, দেখো সাইন থিটার ভ্যালু হয় লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, সাইন থিটার মান কত হয় লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ। কজের মান কী হয় ভূমি বাই অতিভুজ, কজের মান কী হয় ভূমি বাই অতিভুজ, তাহলে কজের মান এখানে কী হবে 4/5, কারণ ভূমি এখানে 4, অতিভুজ এখানে 5, আর নিচে একটা 10 তো আছে, তো 1/10 আমি করে দিলাম। এখান থেকে আমরা যদি কাটাকুটি করি কী দেখতে পাচ্ছি, দেখো 5 5 25, এই 25 উড়ে যাচ্ছে, এই 2 এইটা কাটছে, মানে এখানে হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে 12/5, তাহলে 12/5 মিটার তোমাদের এখানে অ্যান্সার হবে। এটাকে তুমি একটু যদি চাও দশমিকে আনতে পারো, না আনলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 2.4 মিটার হবে, তো আমরা করে দিচ্ছি 2.4 মিটার, ওকে।
তো তোমরা যদি চাও এটাকে দশমিকে এনে 2.4 মিটার তুমি করতে পারো। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এক হচ্ছে সাইনের ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়, আর কস থিটা, ঠিক আছে, কজের ভ্যালু কী হয়, ভূমি বাই অতিভুজ হয়। এই দুটো তোমাদের মনে রাখতে হবে। আর 37 দিলে লম্ব মানে 3, ভূমি মানে 4, অতিভুজ মানে 5 তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এটুকুই মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা নেক্সট চলো পরের প্রশ্নটা, আমাদের থার্ড প্রশ্ন। ঠিক আছে, আমি বারবার বলছি কেন এটা আমি ডিপে করাচ্ছি না, কারণ ডিপে করানোটা অযথা। ঠিক আছে, আমি আমার মানে যে কৌশল বা আমার জ্ঞান দেখানোর জন্য তোমাদেরকে ডিপে করালাম, মানে আমি বলছি নর্মালি, আমি এমনি আড্ডা মেরেই বলছি তোমাদেরকে, ঠিক আছে, আই এম নট জ্ঞানী, আমি জাস্ট বলছি তোমাদের, ঠিক আছে। ফিজিক্সের কটা অঙ্ক পারা মানে কেউ জ্ঞানী হয়ে যায় না। ফিজিক্স হচ্ছে সমুদ্র, মানে বিশ্ব সমুদ্র, সেখানে কটা অঙ্ক পারা মানে কেউ জ্ঞানী হয় না। আমি জাস্ট বলছি যে আমার মধ্যে কী আছে তা দেখানোর জন্য তোমাদেরকে ফলো করে দেখানোর কোনো মিনিং হয় না। যেটা পরীক্ষায় পড়বে সেটাই করানোটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ওকে। আর তোমরা 2008 থেকে যারা আমাকে ফলো করছো তারা জানো যে আমার স্বভাবটা কী, আমি ডেফিনেটলি যা পরীক্ষায় পড়ে তাই তোমাদের করে, আর পরীক্ষায় কমনও পড়ে। তোমার 2018তে যারা, সরি 2008 না 2018তে যারা পরীক্ষা দিয়েছো গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, তারা জানো যে অটোমেটিক্যালি ওখানে কিন্তু অনেক কিছু কমন এসছে, ঠিক আছে। আচ্ছা, বলটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার আপনি একটা কথা বলতে বলতে অটোমেটিক্যালি আরেকটা কথায় কী করে পিঞ্চ করেন, মানে হট করে কেন আপনি ভুল বলে ফেলেন, এটা আমাকে একজন জিজ্ঞেস করেছিল। আমি তাদেরকে বলবো, দেখো যখন অনলাইন পড়াই তখন বিভিন্ন অপশানের দিকে নজর রাখতে, এই দেখো কতবার আমি চেঞ্জ করছি, কালি চেঞ্জ করছি। সো কী হয়, বিভিন্ন দিকে নজর রাখতে গেলে ডেফিনেটলি ডেভিয়েট হওয়ার চান্স থাকে, সেই জন্যই এটা হয়। চলো আমার মেন ম্যাটারটা খেয়াল করবে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, ঠিক আছে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে। ওকে দেখো, তোমাদের মনে রাখতে হবে যে, আর আমি না একটু চঞ্চল মস্তিষ্কের, আমি স্বীকারই করছি। আচ্ছা, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছে, মানে এখানে হাইট জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, কী জিজ্ঞেস করা হয়েছে, হাইট। তো হাইটের ফর্মুলা বসিয়ে দাও, ব্যাস মিটে গেল। হাইট সমান আমরা কী জানি, আমরা জানি যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই তোমাদের কী হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই তোমাদের 2g, বাই তোমাদের 2g এই আসবে। ইউ স্কোয়ার মানে কত, ইউ মানে তো 25, বারবার করছি, ইউ মানে তো 25, তাহলে 25 ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন 37, সাইন স্কোয়ার 37 ডিগ্রি বাই তোমাদের 2g এর মান কত হবে, 2 ইন্টু জি মানে 10 হবে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 25 হবে, 37 এর মান একটু আগে পেয়েছি আমরা 3/5, তো 3/5 ইন্টু 3/5 ইন্টু তোমাদের 1/20। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই 5 25 কেটে যাচ্ছে, এখানে তোমাদের কী আসছে, 9/20 আসছে, অর্থাৎ কত উচ্চতায় পৌঁছবে, 9/20 মিটার উচ্চতায়ও পৌঁছবে। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। এবার এই সাইন 37-এর জায়গায় তোমাদের সাইন 30-র মান দিয়ে দিতে পারে, সাইন 60-র মান দিয়ে দিতে পারে, অর্থাৎ যা খুশি দিতে পারে, কিন্তু ব্যাপারটা তো একই হবে। ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা তো একই হবে। আচ্ছা, আর একটা যেটা তোমাদের ওখানে দেওয়া আছে, সেই জন্য আমি তোমাদের বলে দিই, আর একটা তোমাদের ওখানে কোণের মান দেওয়া আছে, ঠিক আছে, সেই কোণের মানটা একটু তোমাদের বলে দিই, ঠিক আছে। আমি ছোটোবেলা থেকে একটু চঞ্চল মস্তিষ্কের, হ্যাঁ, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, বাদ থাকে না কিছু, আর আমার প্রাইভেট বলে আর কিছু থাকলো না। ওকে, চলো, এই হচ্ছে আমার আরেকটা যে মান তোমাদের কোণের মান জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সাইন 53 ডিগ্রি জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা যদি সাইন 53 হয়, ঠিক আছে, সাইন 53 হয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে লম্ব হয়ে যায় তোমাদের 4, অতিভুজ তোমাদের হয়ে যায় 5, আর ভূমি এটা 5, ওকে, এটা 5, আর ভূমি এটা তোমাদের হয়ে যায় 3, ঠিক আছে। এইটুকু একটু খেয়াল রাখবে, কারণ এটা দিয়েও পরীক্ষার সময় পড়তে পারে, অ্যাপ্লিকেশন সেম হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সেমই হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের লাস্ট একটু বলে দিই, তোমরা অনেকেই চাইবে এর উপর আরও অঙ্ক করা, থাকে এর উপর অঙ্ক করাটা বৃথা হবে, কারণ অঙ্ক আমার মতে বলে গ্রুপ ডিতে পড়বে না। কিন্তু আমি বারবার বলছি, কিন্তু সূত্রগুলো ইম্পর্টেন্ট, ডিরেক্ট সূত্র দিয়ে জিজ্ঞেস করতে পারে, সূত্রগুলোই ডিরেক্টলি কী করবে, জিজ্ঞেস করবে, ঠিক আছে। এখানে মনে রাখবে সাইন, এখানে মনে রাখবে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর মনে রাখবে কস মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের ইজিলি কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার হলো? ভালো লাগে তোমরা যখন বলো যে আমি খুব ভালো বোঝাই, কারণ আমার তো মনে হয় আমি খুব বাজে বোঝাই, আমার নিজের খুব মনে হয় যে আমার প্রত্যেকবার ভিডিও করার পরে আমি যখন ভিডিওটাকে শুনি তখন আমার মনে হয় না, এখানে আরও ভালো বোঝানো যেত, ঠিক আছে। আমি প্রত্যেকবার আমার এটা মনে হয়, বিশ্বাস করো। তো তোমরা যারা আমাকে পছন্দ করো, থ্যাংক ইউ তাদের, কারণ তোমাদের জন্য আমার মনে হয় এখন যে হ্যাঁ, হয়তো আমি একটু ভালো বোঝাই, নতুবা আমার সারা জীবন মনে হয়েছে যে আই এম আ ব্যাড স্টুডেন্ট,
আমার থেকে ভালো ভালো স্টুডেন্ট প্রচুর আছে, আর আমি একদমই ভালো টিচার হতে পারি না। কিন্তু ইউটিউব হওয়ার পরে তোমরা আমাকে পছন্দ করো যারা, তারা হয়তো ভালোবেসেই হয়তো আমাকে বেশি পছন্দ করে ফেলো। বাট আমি দেখি তোমরা যখন বলো যে স্যার আপনার বোঝানোটা খুব ভালো লাগে, তখন আমার মনে হয় না হয়তো আমি একটু হলেও ভালো বোঝাতে পারি। ঠিক আছে, তো তোমরা আমাকে কনফিডেন্স দাও, সেজন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সেজন্য। ওকে, আর নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও।